ইতিমধ্যেই তুমি জানো, শুধু সন্দেশখালী নয়, গত কয়েকটা বছরে পশ্চিমবাংলাতে একের পর এক রিপোর্টারের বিরুদ্ধে মামলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রায় গলা টিপে ধরেছে সংবাদ মাধ্যমের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটাই নিষ্ঠুরভাবে সাংবাদিকদের প্রতি আচরণ করছে, যারা সংবাদ মাধ্যমে কাজ করছে, যারা নিজেদের কোনো ভুল হলে স্বীকার করছে ক্যামেরায় দাঁড়িয়ে, তারপরেও তার বিরুদ্ধে থানার থেকে নোটিশ আসছে, মামলা মোকদ্দমা চলছে। জেলায় জেলায় সাংবাদিকরা তো ভয়ে কুঁকড়ে থাকছে। কিন্তু আমি যেই মুহূর্তে দেখলাম যে একটা লোক কর্মরত, সে লাইভ স্ট্রিমিং করছে, এরকম অবস্থায় ভারতবর্ষের কোথাও অ্যারেস্টের ঘটনা আমি জানি না। পশ্চিমবাংলাতে আমি কখনোই দেখিনি যে একজন সাংবাদিক কর্মরত অবস্থায় তারকে অ্যারেস্ট করে চ্যাংদোলা করে নিয়ে চলে যাচ্ছে পুলিশ। এটা লজ্জার, এটা বাঙালি হিসাবে আমাকে আঘাত করেছে। এবং আমি মনে করি যে সংবাদপত্রের স্বাধীনতা কোন পর্যায়ে গেলে, হরণ কোন পর্যায়ে গেলে, কোন উদ্ধত আচরণ হলে পুলিশ এই আচরণ করতে পারে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। শেখ শাহজাহান এবং সন্দেশখালীর বাইরে যে ঘটনা সাম্প্রতিককালে আমাদের নজর কেড়ে নিয়েছে, তা নিঃসন্দেহে সাংবাদিক সন্তু পানের গ্রেফতার। সন্দেশখালীতে দাঁড়িয়ে লাইভ স্ট্রিমিং চলাকালীন পুলিশের হাতে গ্রেফতার হলেন এক সাংবাদিক। বর্তমান রাজ্যের সাংবাদিকদের অবস্থান এবং ভবিষ্যৎটাই বা কী, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। এই যে লাইভ স্ট্রিমিং চলাকালীন যে গ্রেফতারের ভিডিও সোশ্যাল নেটওয়ার্ক কেন চারিদিকে ভাইরাল, এইটা দেখে প্রাথমিকভাবে আপনার কি মনে হয়েছিল এবং কীভাবে দেখছেন পুরো বিষয়টা? দেখো, সত্যি বলতে কি, পশ্চিমবাংলাতে প্রথম উদারবাদী ভাবনা প্রচার ঘটেছিল। আমাদের এই রাজ্যেই সংবাদপত্র তৈরি করা, সংবাদপত্র প্রচার করা ব্রিটিশ আমল থেকেই চলে আসছিল। এবং এই রাজ্য সেই রাজ্য যেখানে ব্রিটিশ সার্কুলারের বিরুদ্ধে রাতারাতি ইংরেজি পত্রিকা ভার্নাকুলার অ্যাক্ট যখন পাস হয়, সেটাকে রাতারাতি অমৃতবাজার ইংরেজিতে ট্রান্সলেট করা হয়েছিল। এবং এটা বাংলা এবং সংবাদপত্রের স্বাধীনতা কার্যত বলা যায় সমার্থক শব্দ ছিল। কিন্তু আমি যেই মুহূর্তে দেখলাম যে একটা লোক কর্মরত, সে লাইভ স্ট্রিমিং করছে, এরকম অবস্থায় ভারতবর্ষের কোথাও অ্যারেস্টের ঘটনা আমি জানি না। পশ্চিমবাংলাতে আমি কখনোই দেখিনি যে একজন সাংবাদিক কর্মরত অবস্থায় তারকে অ্যারেস্ট করে চ্যাংদোলা করে নিয়ে চলে যাচ্ছে পুলিশ। এটা লজ্জার, এটা বাঙালি হিসাবে আমাকে আঘাত করেছে। এবং আমি মনে করি যে সংবাদপত্রের স্বাধীনতা কোন পর্যায়ে গেলে, হরণ কোন পর্যায়ে গেলে, কোন উদ্ধত আচরণ হলে পুলিশ এই আচরণ করতে পারে। দেখো, কেউই আইনের বাইরে আমরা নই, কিন্তু একই সাথে তুমি 41-এ নোটিশ দিলে না, যে প্রক্রিয়ায় তুমি তাকে অ্যারেস্ট করলে, এমন কি করেছে? ও কি ভারতবর্ষ থেকে চলে যেত? তুমি তাকে 41-এ নোটিশ জারি করে তার সাথে ওই ইনভেস্টিগেশন করতে, তার অভিযোগটা তুমি তা না করে একেবারে ওয়াইল্ড একটা অ্যালিগেশন, যে অ্যালিগেশনের কোনো প্রাইমা ফেসে কোনো এভিডেন্স নেই, তার উপর ভিত্তি করে তুমি তাকে চ্যাংদোলা করে নিয়ে টেনে থানায় নিয়ে চলে গেলে। এটা একটা বার্তা দেওয়ার সরকারের চেষ্টা যে ভাই, তুমি যদি সাংবাদিক স্বাধীনভাবে চলো, তুমি যদি সন্তু পানের মতন স্বাধীনভাবে কথা বলো, তাহলে তোমার ভবিষ্যৎটাও জেলে হবে। এই যে বার্তাটা দেওয়া, এর ফলে কী হবে, আগামী দিনে সংবাদ মাধ্যমের লোকরা কতটুকু সুযোগ পাবে স্বাধীনভাবে কথা বলা। ইতিমধ্যেই তুমি জানো, শুধু সন্দেশখালী নয়, গত কয়েকটা বছরে পশ্চিমবাংলাতে একের পর এক রিপোর্টারের বিরুদ্ধে মামলা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রায় গলা টিপে ধরেছে সংবাদ মাধ্যমের, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটাই নিষ্ঠুরভাবে সাংবাদিকদের প্রতি আচরণ করছে, এবং যারা সংবাদ মাধ্যমে কাজ করছে, যারা নিজেদের কোনো ভুল হলে স্বীকার করছে ক্যামেরায় দাঁড়িয়ে, তারপরেও তার বিরুদ্ধে থানার থেকে নোটিশ আসছে, মামলা মোকদ্দমা চলছে। জেলায় জেলায় সাংবাদিকরা তো ভয়ে কুঁকড়ে থাকছে। এটা সামহাও আমি তোমায় বলছি, গণতন্ত্র কবর যদি না বলি তাহলে কি বলা হবে। এবং তুমি দেখো, ঘটনাটার যদি আমি একটু বলি, যে অভিযোগটা কী আনা হয়েছে, যে একজন মহিলা অবিন্যস্ত অবস্থায় ছিলেন,
সন্তু পান নাকি ক্যামেরা অর্থাৎ ছবি তুলেছেন, মানে যদি ঘটনাটা হয় সেরকম ছবি তুলতে পারেন না যেমন সত্যি, আবার ঘটনাটা সত্যি নির্মাণ করা হয়েছে। কারণ প্রতি মুহূর্তে সন্দেশখালীকে কেন্দ্র করে যেভাবে প্রতিনির্মাণ হচ্ছে, অর্থাৎ কনস্ট্রাকশন ডিকনস্ট্রাকশন হচ্ছে শাসক বিরোধী দলের তরফ থেকে, কোনটি সত্যি কোনটি মিথ্যা বলা মুশকিল। এমন হতেই পারে সন্তু পান, মানে অতীতেও তো আমরা দেখেছি, মানে একের পর এক রিপোর্টারের বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে, গাজার মামলা পর্যন্ত তাদের বিরুদ্ধে করা হয়েছে। ফলে আমাদের কাছে না, মানে দেখো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় লাগে। যে সন্তু পানের বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেইটা সাজানো না তো, সেটা পুরোপুরি কনস্ট্রাকশন না তো। সংবাদ মাধ্যমের প্রতি ধারাবাহিকভাবে মুখ্যমন্ত্রী আইনসভায় দাঁড়িয়ে বিষোদ্গার করেছেন। ধারাবাহিকভাবে তৃণমূলের নেতারা সন্দেশখালীর ঘটনাকে সংবাদ মাধ্যমের বানানো ঘটনা, সাজানো ঘটনা, ছোট ঘটনা, মিথ্যে ঘটনা ইত্যাদি বলছেন। তাহলে তারই পার্ট হিসাবে সন্তু পানদের মতন সাংবাদিকদেরকে বলা যায় যে শিক্ষা দেওয়ার জন্য এটা কোনো একটা বানানো অভিযোগ না তো, এই প্রশ্নটা আসছে, এই সংশয়টা আসছে। আমি বলছি না যে পুরোটাই মানে অভিযোগ সত্যি বা মিথ্যে যাচাই করার মতন জায়গায় আমি বিচারক, কিন্তু এটা অনুসিদ্ধান্ত বা ইনফারেন্স কেউ একজন টানতেই পারে যে প্রথম থেকে শাসক দল এটাকে বানানো ঘটনা, সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা, সংবাদ মাধ্যম বাড়াবাড়ি করছে, সংবাদ মাধ্যমকে সবক শেখাতে হবে, একাধিক সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে। তাহলে এইটা এমন নয় যে সন্তু পানের পুরো ঘটনাটাই সাজানো ঘটনা। এবং তুমি দেখো এর ইম্প্যাক্টটা বোঝার চেষ্টা করো, যে কোনো একজন পরিবারের মহিলা তিনি প্রস্তুত ছিলেন না এই অবস্থায় ক্যামেরা গিয়ে মানে ছবি তোলা বা তার সাথে কথোপকথনের চেষ্টা করাটাকে যদি অন্যায় হয়ে থাকে, যদি আইনের চোখে অন্যায় হয় নিশ্চয়ই অন্যায়। কিন্তু আমার আশঙ্কা হচ্ছে যে আমাদের রাজ্যে শাসকরা সবসময় বিরোধীদের জব্দ করতে চায়। এই যে আগামী অল্প দিনের মধ্যেই লোকসভা নির্বাচন হবে, বিরোধী কোনো প্রার্থী হাত জোর করে কোনো যদি শাসক দলের বাড়িতে যায় বা কোনো মানে ভিন্ন ভাবনার মানুষের বাড়িতে যায়, আর সেই বাড়ির থেকে যদি থানায় একটা কমপ্লেন করে, তাহলে প্রার্থী তো প্রচারেই বেরোতে পারবে না। মানে আমার ভয় যে এই ঘটনার সাজানো ঘটনা হোক বা সত্যি ঘটনা হোক, এই ঘটনাটার ইমপ্লিকেশনটা একটা বিরাট। কারণ এই অল্প সময়ের মধ্যেই যখন প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে হাত জোর করে হঠাৎ করেই তারা ঢুকে যখন ভোট ভিক্ষা চাইবেন, কোনো একজন মানে শাসক দলের তরফ থেকে যদি বা অন্য কোনো ভিন্ন ভাবনার দলের তরফ থেকে যদি মানে একটা এই সন্দেশখালী ঘটনাটাকে সাইড করে দিয়ে এই প্রার্থীর বিরুদ্ধে বলা যায় যে আমি প্রস্তুত ছিলাম না, আমার কাপড় ঠিক ছিল না, আমি অবিন্যস্ত ছিলাম, এই অবস্থায় প্রচার এসে আমার অশ্লীল মানে আমার সম্ভ্রম হানি করেছে, তাহলে আগামী দিনে প্রার্থীরা তো দৌড়ে পার পাবে না। এবং আমি ভয় পাচ্ছি যে এই সন্তু পানের বিরুদ্ধে যে অভিযোগটা, সেটাকে লার্জার পার্সপেক্টিভে ব্যবহার আগামী দিনে করা হবে না, এর কোনো গ্যারান্টি নেই। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। এবং একই সাথে আরেকটা বিষয় আমার মনে হয় খুব সিরিয়াসলি আলোচনা করা দরকার, সেটা হলো যে এই সন্তু পানের ঘটনাটাতে অন্তত আমি একটু আশ্বস্ত হলাম দুটো কারণে। একটা হলো যে প্রায় কার্যত সমস্ত মিডিয়া সন্তু পানের ঘটনাটাকে তুলে ধরেছে। এবিপি আনন্দ তো সারা মানে দিন ধরে এটাকে প্রচার করেছে যে আমরা সন্তু পানের অ্যারেস্টের বিরুদ্ধে। একেবারে সরাসরি সম্পাদক সুমন দে, সন্তু পান আমাদের বন্ধু, আমার ভাই, আমাদের সহকর্মী, এইভাবে তাকে দেখিয়ে তার মুক্তির দাবি তুলেছে সুমনদের মতন ব্যক্তিত্ব। এবং একই সাথে অন্য সংবাদ মাধ্যমও কিন্তু সরব হয়েছে, আনন্দবাজার থেকে এই সময় থেকে প্রায় সকলেই কিন্তু সন্তু পান নিয়ে বলেছে, এটা একটা আসার জায়গা। এবং একই সাথে এডিটর্স গিল্ড সর্বভারতীয় স্তরে সাধারণত পশ্চিমবাংলার ব্যাপারে কথাই বলে না, এডিটর্স গিল্ড গতকাল প্রেস স্টেটমেন্ট করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমালোচনা করেছেন। একইভাবে আমাদের কলকাতা প্রেস ক্লাব, যারা কার্যত মুখ মানে বন্ধ করে থাকে অধিকাংশ সময়, সন্তু পানের ক্ষেত্রে অতি দ্রুততার সাথে, আমি স্নেহাশিস দাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো, আমি প্রামাণিক সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা অতি দ্রুততার সাথে অন্তত সন্তু পানের ঘটনাটার তীব্র নিন্দা করেছেন এবং এটা নিয়ে প্রশ্ন তুলেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনাকে ভয় পাচ্ছে না। এই ভয়টা কেন পাচ্ছে না? ধরো সবাই তো মানে সমাজের তৃণমূলের
মুখপাত্ররা বাদ দিলে সমাজের স্তর থেকে সন্তু পানের অ্যারেস্টটাকে নিন্দা করা হয়েছে, যে কর্মরত একজন সাংবাদিককে কী করে এইভাবে অ্যারেস্ট করা যায়, এটা শাসকের উদ্ধত আচরণ। শাসক যেভাবে চাইছে গলা বন্ধ করে দিতে সংবাদ মাধ্যমের, এই নিয়ে কিন্তু আমি বলছি সমাজের সর্বস্তর থেকে নিন্দা হয়েছে, ঘৃণা প্রকাশ করা হয়েছে, ধিক্কার জানানো হয়েছে। এবার তুমি আমায় প্রশ্ন করবে তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বা তার সরকার সাংবাদিকদের উপর নির্যাতন থেকে দূরে সরছে না কেন? তার কারণ হলো যে আয়নাটা যতই তুমি সামনে রাখছো তত তোমার মানে বিকৃত চেহারাটা ধরা পড়ছে, তোমার দাঁত নখ চোখ ধরা পড়ছে। তুমি যে অ্যাকচুয়ালি কন্যাশ্রী যুবশ্রী দিয়ে জিতছ না, তোমার শাহজাহানের মতন লোকরাও তোমার ভোট জয়ের পেছনে কারণ। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এবং শাহজাহানের মতন লোটলার যে অত্যাচার করে, অন্যায় অবিচার করে, তার উপর দাঁড়িয়েই তুমি শাসন করছো। তোমার শাসন ব্যবস্থা যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেই, তুমি যে একটা অগণতান্ত্রিক প্রক্রিয়ার উপর দাঁড়িয়ে শাসন করছো, এটা যখনই সংবাদ মাধ্যম তুলে ধরছে, তখনই সংবাদ মাধ্যমের উপরে কিন্তু নির্যাতন নেমে আসছে, বারবার নেমে আসছে। এবং সংবাদ মাধ্যম নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যতটা সরব, ভারতবর্ষে অন্য কোনো মুখ্যমন্ত্রী সরব নয়। ফলে এইটা আমাকে বুঝতে হবে যে বারবার এত নিন্দা, এত ঘৃণা প্রকাশ করার পরেও কেন মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমের উপর নির্যাতন কমাচ্ছেন না, তার কারণটা হলো, বা পুলিশ প্রশাসনকে লাগিয়ে দিচ্ছেন বারবার, তার একটা বড় কারণ হলো যে এই সংবাদ মাধ্যমকে যদি তিনি ভয়ে চমকে ধমকে না রাখতে পারেন, তাহলে সংবাদ মাধ্যম যদি আয়নার মতন সব কিছু মানুষের সামনে তুলে ধরে, তাহলে হয়তো মানুষের সমর্থন তৃণমূলের প্রতি কমে যাবে, বা তৃণমূলের প্রতি সমর্থন ধরে রাখা যাবে না। ফলে এই ক্ষমতা হারানোর যে ভয়, এই ক্ষমতা হারানোর ভয় থেকে কিন্তু সংবাদ মাধ্যমের উপর নির্যাতন নামছে বারবার।